তো বিরতির পর আমরা এখন আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে মেথড ওভারলোডিং ইন জাভা। আমরা এটা যখন পলিমরফিজম নিয়ে আলোচনা করেছি তখন এই দুইটা শব্দ পেয়েছি, মেথড ওভারলোডিং এবং মেথড ওভাররাইডিং। এই দুইটা জিনিস কি আসলে সেটা সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করব। আমরা এটা জানি যে মেথড ওভাররাইডিং এর সময় পলিমরফিজম ঘটে। তো এখন এটাই জানি না যে আসলে মেথড ওভারলোডিং কি, এটাই যদি না জানি, মেথড ওভাররাইডিং কি এটাই যদি না জানি, তাহলে আমরা বুঝবো কিভাবে যে এখানে পলিমরফিজমটা ঘটছে, যে এটা মেথড ওভারলোডিং হচ্ছে, এখানে পলিমরফিজম ঘটছে একটা ক্লাসের ভিতরে। তো সেই জিনিসটা বোঝার জন্য হচ্ছে আমরা মেথড ওভারলোডিংটা একটু বুঝবো, মেথড ওভাররাইডিংটা একটু বুঝবো। মেথড ওভারলোডিং ইন জাভা: if a class has multiple method having same name but different parameter types, it is known as method overloading. কি বলছে? একটা ক্লাসের ভিতরে যদি মাল্টিপল মেথড থাকে বা অনেকগুলো মেথড থাকে যাদের নাম একই কিন্তু তাদের প্যারামিটার লিস্ট হচ্ছে ভিন্ন, ওই ব্যাপারটাকেই তাদেরকেই বলা হয় মেথড ওভারলোডিং। ইট ইজ নন অ্যাজ মেথড ওভারলোডিং। বুঝতে পেরেছি আমরা? আমরা কি বুঝতে পেরেছি যে মেথড ওভারলোডিং কি? আচ্ছা, ঠিক আছে। যে যখন একটা ক্লাসের ভিতরে মাল্টিপল মেথড থাকবে এবং কিছু মেথডের নাম সেম হবে কিন্তু ওই মেথডের যে আমরা প্যারামিটার পাস করি সেই প্যারামিটার লিস্ট ডিফারেন্ট হবে, সেই বিষয়টাকে বলা হচ্ছে মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং আর হচ্ছে মেথড ওভাররাইটিং দুটো হচ্ছে দুই জিনিস। আমরা মেথড ওভারলোডিংটা বুঝলাম যে মেথড ওভারলোডিংটা আসলে কি, যেটা হচ্ছে প্যারামিটার লিস্ট ডিফারেন্ট থাকবে অথবা প্যারামিটার লিস্টের ভিতরে যে ডাটা টাইপ আছে সেই ডাটা টাইপটা ডিফারেন্ট হবে। ওকে, প্যারামিটার লিস্ট একই থাকতে পারে, যেমন 4টা প্যারামিটার থাকতে পারে কিন্তু হচ্ছে তার ডাটা টাইপ ভিন্ন, সেক্ষেত্রেও মেথড ওভারলোডিং হবে। ওকে, নেক্সট আসি আমরা। if you have to perform only one operation having same name of the methods increases the readability of the program. বলছে যে আমরা যদি শুধুমাত্র একটা অপারেশনে কাজ করতে চাই ওই সেম নেমের মেথডগুলো থেকে, তাহলে হচ্ছে যেটা আমাদের প্রোগ্রাম রিডেবিলিটি বাড়িয়ে দেয়। আমরা যদি একটা একটা আলাদা আলাদা মেথডে সেম নেমের মেথডগুলো যদি আলাদা আলাদা কাজ করি তাহলে হচ্ছে আমাদের প্রজেক্ট রিডেবিলিটি বাড়ায় দেয়। একজন প্রোগ্রামার যখন আপনার কোডগুলো নিয়ে দেখবে যে আপনি কিভাবে মেথডগুলো কল করছেন, কিভাবে মেথডগুলো তৈরি করছেন, তখন সে ইজিলি বুঝতে পারবে এই কাজগুলো যদি আমরা করি, মেথড ওভারলোডিং সিস্টেম যদি করি। বুঝা গেছে? এই কোড রিডেবিলিটি বাড়ানোর জন্য মূলত মেথড ওভারলোডিং করা হয়। আর মেথড ওভারলোডিং যখন করা হয় তখনই হচ্ছে একটা প্রোগ্রাম রান হওয়ার সময় পলিমরফিজম মেকানিজমটা তৈরি হয়। ওকে, একটা এক্সাম্পল আছে যে সাপোজ ইউ হ্যাভ টু পারফর্ম এডিশন অফ গিভেন নাম্বারস but there can be any number of arguments. Also there can be any number of arguments. If you write the method such as int for 2 parameters and int 3 parameters, অর্থাৎ দুইটা প্যারামিটার যুক্ত একটা মেথড লিখলেন এবং তিনটা প্যারামিটার যুক্ত একটা মেথড লিখলেন। লেখছে যে এখানে দেখাচ্ছে যে
মেথড এ নামক একটা মেথড যেটার ভিতরে প্যারামিটার আছে দুইটা, আর মেথড বি এটার ভিতরে প্যারামিটার আছে তিনটা। আমরা যে বিষয়গুলো এইদিকে দেখাচ্ছিলাম, এই যে দুইটা মেথড দিয়ে আমরা শুরুতে এই জিনিসগুলো আলোচনা করেছিলাম। এই একটা মেথড, আবার এই একটা মেথড, দুইটা মেথড, বাট দুইটার ভিতরে দুইটাই প্যারামিটার আছে, দুইটার ভিতরে দুইটা করে প্যারামিটার আছে, কিন্তু এটা ডাটা টাইপ চেঞ্জ আছে ডাবল, এটা হচ্ছে ইন্ট। আবার আমরা চাইলে এখানে আরেকটা প্যারামিটার বাড়ায়ও দিতে পারি, সেই ক্ষেত্রেও মেথড ওভারলোডিং হবে। তাহলে এই যে একটা ক্লাসের ভিতরে একই নামে দুইটা মেথড থাকে যখন, তখন ওইটাকে বলা হচ্ছে মেথড ওভারলোডিং। ওকে, তো আমরা যেখানে ছিলাম, for three parameters, then it may be difficult for you as well as other programmers to understand the behavior of the method because its name differs. ওকে, তো আমরা একই জিনিস পাঠাবো, কিন্তু মেথডের নাম হচ্ছে ভিন্ন। তো সেক্ষেত্রে বলতেছে যে একই জিনিস পাঠানোর জন্য আমার নাম ভিন্ন হওয়ার দরকার নাই, একটা মেথডই আমরা লিখবো যে মেথডটা দুইবার ইউজ করব, যেটাতে প্যারামিটারটা জাস্ট চেঞ্জ করে দেব, এই আর কিছু না। একটা কাজের জন্য, একটা কাজের জন্য আমাদের ভিন্ন ভিন্ন মেথড লেখার প্রয়োজন নাই। আমরা মেথড ওভারলোডিং করে দেবো, ওই একটা কাজই করব, কিন্তু আমাদের একটা ভেরিয়েবল প্রয়োজন বেশি, বা একটা ভ্যালু অ্যাড করা প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল প্যারামিটার পাস করে দেব, জাস্ট আর কিছুই করা লাগবে না আমাদের। তাহলে এখানে যেটা বলছে যেটা হচ্ছে যে যদি আমরা এই কাজটা করি, ডিফারেন্ট ডিফারেন্ট মেথড তৈরি করি, তাহলে হচ্ছে আদার্স প্রোগ্রামারদের কাছে ওই কোডটা বুঝতে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এবং এর বিহেভিয়ার গুলো বুঝতে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য আমরা সাধারণত এই কাজগুলো করি না, আমরা মেথড ওভারলোডিং করে দিই। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে আসলে মেথড ওভারলোডিংটা কি। এখন আমরা চলে যাব যে মেথড অ্যাডভান্টেজ অফ মেথড ওভারলোডিং। আসলে মেথড ওভারলোডিং এর অ্যাডভান্টেজ কি? মেথড ওভারলোডিং এর মূল অ্যাডভান্টেজ হচ্ছে ইনক্রিজ দ্য রিডেবিলিটি অফ দ্য প্রোগ্রাম। একটা প্রোগ্রামের রিডেবিলিটি বাড়ায়, সহজে আমরা ধরতে পারি যে একজন প্রোগ্রামারের কোড আরেকজন প্রোগ্রামার সহজেই বুঝতে পারে যে এই মেথডটা কল হয়েছে এখানে, এই মেথডটা কল হয়েছে এখানে, এই কারণে কল হয়েছে। খুব সহজেই বুঝতে পারে, রিডেবিলিটি বেড়ে যায়, খুব তাড়াতাড়ি বের করে ফেলতে পারে সমস্যাগুলো। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, রিডেবিলিটি অফ দ্য প্রোগ্রাম ইনক্রিজেস। এখন বলছে যে ডিফারেন্ট ওয়েস টু ওভারলোড দ্য মেথড। আমরা এখন পড়বো যেটা, সেটা হচ্ছে আমরা কয়ভাবে মেথড ওভারলোড করতে পারি, একটা ক্লাসের ভিতরে কয়ভাবে মেথড ওভারলোড করতে পারি। অর্থাৎ মেথড ওভারলোড মানে হচ্ছে সেম নেম থাকবে বাট ডিফারেন্ট প্যারামিটার থাকবে। তো এই ব্যাপারটাই, অর্থাৎ একই নামে আমরা কয়ভাবে প্রোগ্রাম মেথড ওভারলোডিং করতে পারি। ওকে, তো এখানে বলছে there are two types of away the method overloading. ওকে, আমরা দুইভাবে মেথড ওভারলোডিং করতে পারি। এক নম্বর হচ্ছে চেঞ্জিং মেথড আর্গুমেন্টস, দুই নম্বর হচ্ছে চেঞ্জিং ডাটা টাইপ। তো আমরা এখানে এই ব্যাপারটা দেখেছি যে এই এই জিনিসটাই বোঝাচ্ছে যে এখানে অ্যাডিং মেথড আছে, একই নামে দুইটা অ্যাডিং মেথড আছে। বলছে প্রথম যেই ওভারলোডিং এর সিস্টেমটা সেটা হচ্ছে যে বাই আর্গুমেন্ট, দ্বিতীয় নম্বর যেই মেথডটা আছে সেটা হচ্ছে বাই ডাটা টাইপ, চেঞ্জিং বাই ডাটা টাইপ বা চেঞ্জিং বাই আর্গুমেন্ট। আমাদের প্রথম মেথডটাতে দুইটা প্যারামিটার আছে, আমরা যদি এখানে তিনটা প্যারামিটার দেই, ইন্ট জেড,
তিনটা প্যারামিটার দেই, এটাও ইন্ট দেই আমরা। আমরা যদি তিনটা প্যারামিটার দেই সেক্ষেত্রে এটা হচ্ছে বলা হয় ইনক্রিজ আর্গুমেন্টস বা প্যারামিটারাইজ লিস্ট চেঞ্জ করে। আমরা মেথড নেম ঠিক রাখবো কিন্তু প্যারামিটার লিস্ট চেঞ্জ করে দিলে মেথড ওভারলোডিং হয়ে গেল। দুই নম্বর অ্যাওয়ে হচ্ছে আমাদের সেম প্যারামিটার থাকতে পারে বাট ডাটা টাইপ গুলো ভিন্ন হতে পারে। স্ট্রিং এক্স, ওকে, এটার ভিতরে এখানে ইন্ট না দিয়ে এখানে দিলাম ডাবল ওয়াই। তো দেখেন এখানে দুইটা প্যারামিটার আছে, এখানে দুইটা প্যারামিটার আছে, তাহলে প্যারামিটার সাইজ ঠিক আছে, তাহলে এটা এটা কিন্তু প্যারামিটার লিস্ট চেঞ্জ হয় নাই। এই অ্যাডিং মেথডে এখানে দুইটা প্যারামিটার পাস করতে হবে, এখানেও দুইটা প্যারামিটার পাস করতে হবে, কিন্তু এখানে হচ্ছে একটা ইন্টিজার টাইপের, একটা ডাবল টাইপের, আর একটা হচ্ছে এখানে এখানে এই মেথডটাতে হচ্ছে একটা স্ট্রিং টাইপের আর একটা ইন্টিজার টাইপের। তো এখানে কি চেঞ্জ হয়েছে, এখানে হচ্ছে ডাটা টাইপ চেঞ্জ হয়েছে প্যারামিটারের। তাহলে এই দুইটা অ্যাওয়েতেই আমরা কি করতে পারি, মেথড ওভারলোডিং করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন মেথড ওভারলোডিংটা। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে মেথড ওভারলোডিং এর ব্যাপারে? বুঝতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে মেথড ওভারলোডিংটা কি। আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব, যেটা হচ্ছে এখানে একটা দুইটা एग्जांपल দেওয়া আছে। মেথড ওভারলোডিং এর চেঞ্জিং অন রেফারেন্স আমরা এই एग्जांपल গুলো অলরেডি দেখে ফেলেছি, তেমন আলোচনা করার কিছুই নাই। আমরা বুঝতে পেরেছি অলরেডি যে মেথড ওভারলোডিং কিভাবে হয়, এই পার্টটা আমাদের না হলেও চলবে। এখানে एग्जांपल যেটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাডার। ওকে, এই অ্যাডার একটা ক্লাস, অ্যাডার ক্লাসের ভিতরে দুইটা মেথড আছে, যেটা হচ্ছে অ্যাড, দুইটা মেথড আছে যেটা হচ্ছে অ্যাড। একটা মেথডের ভিতরে দুইটা প্যারামিটার, একটা মেথডের ভিতরে তিনটা প্যারামিটার। তো রিটার্ন করছে কি, রিটার্ন করছে a প্লাস b, আর এখানে রিটার্ন করছে কি a প্লাস b প্লাস c। সিম্পল, দিস ইজ কল্ড মেথড ওভারলোডিং। ওকে, এটা হচ্ছে প্রথম एग्जांपल। এখন এটা রান করছে আরেকটা ক্লাস থেকে, টেস্ট ওভারলোডিং পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন রান করছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন we add our class dot add add our class dot add। তো রেজাল্টটা বেরিয়েছে এখানে হচ্ছে 22, 11 11 যোগ করলে 22, আর এখানে হচ্ছে 3 11 33। যেহেতু এখানে একটা প্যারামিটার পাস করছি, আমরা যখন কল করব তখন আমরা এই যে এখানে প্যারামিটার হিসেবে পাস করছি 11 11, দুইটাই 11 পাস করছি, এখানে তিনটা 11 পাস করছি। তো তিনটা 11 যোগ করলে 33 রেজাল্ট বের হবে, দুইটা 11 যোগ করলে 22 রেজাল্ট। দিস ইজ কল্ড মেথড ওভারলোডিং, অর্থাৎ একই টাইপের কাজ আমরা দুইটা আলাদা আলাদা করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন মেথড ওভারলোডিং। কারো কোনো কোশ্চেন? মেথড ওভাররাইডিং ইন জাভা। এখন আমরা পড়ব হচ্ছে যেটা মেথড ওভাররাইডিং ইন জাভা। আমরা এতক্ষণ পড়লাম যেটা, সেটা হচ্ছে মেথড ওভারলোডিং। এখন দেখবো হচ্ছে মেথড ওভাররাইডিং। আসলে মেথড ওভাররাইডিং কি? if subclass has
the same method as declared in a parent class, it is known as method overriding in Java. সিম্পল বিষয়, আমরা যখন একটা সাব ক্লাসের ভিতরে একটা প্যারেন্ট ক্লাসের যে মেথড আছে সেই মেথডের নামে নামে একটা সাব ক্লাসের ভিতরে একটা মেথড লিখলাম, ওই ব্যাপারটাকে বলা হচ্ছে মেথড ওভাররাইডিং। On the other words, if a subclass overrides the specific implementation of the method that has been declared by one its parent class, it is known as method overriding. তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা সাব ক্লাস এবং প্যারেন্ট ক্লাস এই দুইটা ব্যাপার তো বুঝি। সাব ক্লাস এবং প্যারেন্ট ক্লাস এই দুইটা ব্যাপার যদি আমরা বুঝে থাকি, তাহলে যে প্যারেন্ট ক্লাসে আমি একটা মেথড লিখলাম, যে মেথডটা সেম নামে চাইল্ড ক্লাসেও লিখলাম, এখানে ডাটা টাইপ চেঞ্জ হওয়া লাগবে না, প্যারামিটার লিস্ট চেঞ্জ হওয়া লাগবে না, কিছু লাগবে না, যেহেতু দুইটা ক্লাসের ভিতরে দুইটা মেথড, তো এখানে ডাটা টাইপ চেঞ্জ হওয়া লাগবে না, আর্গুমেন্টও চেঞ্জ হওয়া লাগবে না। অর্থাৎ একই ক্লাসে যদি যখন হবে তখন হচ্ছে প্যারামিটার লিস্ট চেঞ্জ হতে হবে অথবা ডাটা টাইপ চেঞ্জ হতে হবে, কিন্তু ডিফারেন্ট ক্লাসে যখন হবে তখন প্যারামিটার লিস্টও চেঞ্জ হওয়া লাগে না, আর হচ্ছে ডাটা টাইপও চেঞ্জ হওয়া লাগে না। অর্থাৎ একই নামে যখন দুইটা ক্লাসের ভিতরে দুইটা একই মেথড লিখবো, সেক্ষেত্রে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকতে হবে তাদের ভিতরে, অর্থাৎ ইনহেরিটেন্স থাকতে হবে। ওই ইনহেরিটেন্স থাকা অবস্থায় প্যারেন্ট ক্লাসে যে মেথডটা লিখেছি সেই মেথডটা যদি চাইল্ড ক্লাসে লিখি, তাহলে সেই ব্যাপারটাকে বলা হচ্ছে মেথড ওভাররাইডিং। ওকে, কোনো কনফিউজ কারণ বুঝতে পারছেন? মেথড ওভাররাইডিং এবং মেথড ওভারলোডিং এর মধ্যে পার্থক্য। ওকে, মেথড ওভারলোডিং হচ্ছে একই ক্লাসে কাজ করে, আর মেথড ওভাররাইডিং হচ্ছে চাইল্ড ক্লাসে কাজ করে, প্যারেন্ট চাইল্ড ক্লাসে কাজ করে। ওকে, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপের ক্ষেত্রে কাজ করে। এই দুইটা ব্যাপার সবাই মাথায় রাখবেন আশা করি যারা শুনছেন। তো আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম আপনাদের একটু আগে, যেটা হচ্ছে আপকাস্টিং। সেই এক্সাম্পলটার ভিতরে আমরা যে আউটপুটটা পেয়েছি সেই আউটপুটটা কিসের মাধ্যমে পেয়েছি বলতে পারবেন কেউ? আমরা যে এক্সাম্পলটা একটু আগে দিয়েছি আপকাস্টিং এক্সাম্পল, সেই আপকাস্টিং এক্সাম্পলের ভিতরে কোন বিষয়টা কাজ করেছে এখানে, এটা কি বলতে পারবেন আমাকে কেউ? মেথড ওভারলোডিং না মেথড ওভাররাইডিং? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, বলতে পারবেন কি আসলে আমি যে এক্সাম্পলটা দিয়েছি এখানে আপকাস্টিং এক্সাম্পল, সেই এক্সাম্পলটার ভিতরে এখানে কোন বিষয়টা কাজ করছে, ওভারলোডিং না ওভাররাইটিং? একটু দেখে বলবেন, স্ক্রিনটা দেখা যাচ্ছে মনে হচ্ছে। এক্স্যাক্টলি রাইট, এখানে হচ্ছে ওভাররাইডিং ব্যাপারটা কাজ করেছে, কারণ এখানে মেথডের নাম এক কিন্তু ক্লাস হচ্ছে দুইটা ভিন্ন, এবং এই দুইটা ক্লাসের ভিতরে ইনহেরিটেন্স রিলেশনশিপ রয়েছে। ওকে, আর ইনহেরিটেন্স রিলেশনশিপের মাধ্যমে আমরা আউটপুটটা পেয়েছি মেথড ওভাররাইডিং এর মাধ্যমে। তাহলে মেথড ওভাররাইডিং এর মাধ্যমে হচ্ছে এখানে পলিমরফিজমটা ঘটাইছে।
তাহলে আমরা এই ব্যাপারটা একটু ক্লিয়ার হলাম যে মেথড ওভারলোডিং এর মাধ্যমে পলিমরফিজম কিভাবে ঘটায়, মেথড ওভাররাইডিং এর মাধ্যমে কিভাবে পলিমরফিজম ঘটায়। এটা কি ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা বলেন তো মেথড ওভারলোডিং এর মাধ্যমে কিভাবে পলিমরফিজম ঘটায়? যাবো মেথড ওভারলোডিং এর মাধ্যমে কিভাবে পলিমরফিজম ঘটায়? জি হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে যখন একটা প্রোগ্রাম রান করবে তখন যে পলিমরফিজমটা ঘটাবে সেটা হচ্ছে মেথড ওভারলোডিং পলিমরফিজম, রাইট? আলামিন বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে মেথড ওভাররাইডিং এর ক্ষেত্রে হ্যাঁ ইনহেরিটেন্স রিলেশনশিপ থাকতে হবে, তাহলে হচ্ছে মেথড ওভাররাইডিং পলিমরফিজম ঘটবে। ওকে, ওকে, এবং হচ্ছে যে ওই যে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট কল করে চাইল্ড ক্লাসের অবজেক্টকে সেটাকে ইনিশিয়াল করলে সেই ক্ষেত্রে হচ্ছে মেথড ওভাররাইডিং পলিমরফিজম ঘটবে। এই এক্সাম্পলটা আমরা যেখানে দিছি, যেটা হচ্ছে যে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করছি, প্যারেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করে চাইল্ড ক্লাসের অবজেক্টটাকে আমরা প্যারেন্ট ক্লাসের ভিতরে অ্যাসাইন করে দিয়েছি। তারপর হচ্ছে আমরা কল করছি প্যারেন্ট ক্লাসটাকেই কল করছি, কিন্তু মেথডটা কল হয়েছে কার? চাইল্ড ক্লাসের মেথড কল হয়েছে, অর্থাৎ এই মেথডটা কল হয়েছে, তাই তো? তো এখানে হচ্ছে এই পলিমরফিজমের মাধ্যমে কল হয়েছে। এই যে চাইল্ড ক্লাসকে প্যারেন্টস ক্লাসের ভিতরে অ্যাসাইন করার কারণে পলিমরফিজমটা কাজ করেছে। বুঝতে পারছি আমরা ব্যাপারটা? ওকে, আশা করি সবার ক্লিয়ার। নেক্সট আমরা যে আলোচনা করব মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং। আমরা মূলত ইউজেসটাও দেখে ফেললাম, আমরা রিয়েল লাইফ এক্সাম্পলটাই মূলত দেখে ফেললাম। তো তারপরে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে ইউজেস অফ মেথড ওভাররাইডিং, যে আমরা মেথড ওভাররাইডিং কোন কোন ক্ষেত্রে ইউজ করে থাকি, রুলস ফর মেথড ওভাররাইডিং, মেথড ওভাররাইডিং এর ক্ষেত্রে কি কি রুলস থাকতে হবে। ওকে, আমরা একটা রুলস তো জানি, যেটা হচ্ছে রিলেশন ইনহেরিটেন্স ইনহেরিটেন্স রিলেশনশিপ থাকতে হবে, চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপ থাকতে হবে, তাই তো? এখানে আরো আছে যেটা হচ্ছে আমরা পড়তেছি, যে এই প্রথমে পড়ি হচ্ছে আমরা ইউজ অফ মেথড ওভাররাইডিং। সেটা কি? মেথড ওভাররাইডিং is used to provide a specific implementation of a method which is already provided by the subclasses। কি বলছে? যে মেথড ওভাররাইডিং used to provide a specific implementation of a method which is already provided by the subclass। অর্থাৎ আমাদের মেথড ওভাররাইডিং হচ্ছে একটা স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন, একটা স্পেসিফিক কাজ করা, যেটা অলরেডি আমাদের সাবক্লাস কি করেছে? প্রোভাইড করেছে। অর্থাৎ ওই যে আমরা সাবক্লাস থেকে যখন অবজেক্টটাকে, সাবক্লাসের অবজেক্টটাকে যখন চাইল্ড ক্লাসে প্যারেন্ট ক্লাসে ট্রান্সফার করেছি, অ্যাসাইন করেছি, তখন হচ্ছে এই পারপাসে হচ্ছে আজ আমরা ইউজ করতে পারবো মেথড ওভাররাইডিংটা। তাইলে আমরা কখন ইউজ করব মেথড ওভাররাইডিং? যখন আমাদের প্রয়োজন পড়বে যে সাবক্লাসে আমরা একটা ওভাররাইড মেথড লিখেছি, যেই মেথডের নামটা প্যারেন্ট ক্লাসেও আছে, কিন্তু আমরা সাবক্লাসের মেথডটা কি করতে চাই? রান করাতে চাই। সেক্ষেত্রে সে অবস্থানে আমরা হচ্ছে মেথড ওভাররাইডিং ঘটাবো। তারপর হচ্ছে মেথড ওভাররাইডিং ইজ ইউজড টু রান টাইম পলিমরফিজম। মেথড ওভাররাইডিংটা রান টাইম পলিমরফিজমের ক্ষেত্রেও মেথড ওভাররাইডিংটা ব্যবহার করা হয়। রুলস অফ মেথড ওভাররাইডিং, আমরা মেথড ওভাররাইডিং এর সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো সেই জিনিসটা। দ্য মেথড মাস্ট হ্যাভ দ্য সেম নেম ইন দ্য প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাসে যেই নাম থাকবে চাইল্ড ক্লাসে একই নামে মেথড থাকতে হবে। 2 নাম্বার, the method must have the same parameter as the parent class and child class। এখানে কোনো প্যারামিটার লিস্ট চেঞ্জ করা লাগবে না, চাইল্ড ক্লাস এবং প্যারেন্ট ক্লাস এর প্যারামিটার লিস্টটা একই রকম থাকবে।
এবং সেম নেম থাকবে। 3 নম্বর রুলস যেটা হচ্ছে ইনহেরিটেন্স রিলেশনশিপ থাকতে হবে এদের ভিতরে, তাহলেই হচ্ছে আমরা কি করতে পারবো, মেথড ওভাররাইডিং করতে পারবো। ওকে, তো আশা করি সবাই মেথড ওভাররাইডিং এবং মেথড ওভারলোডিং এর ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার হয়েছেন। তো আমরা নেক্সট টপিকে চলে যাব। এটা একটা ইমেজ জাস্ট আপনাদের দেখানোর জন্য, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, যে আমরা তিনটা ওই একটু আগে যে তিনটা রুলস পড়লাম সেই তিনটা রুলসে এখানে ইনহেরিটেন্স রিলেশনশিপ থাকতে হবে, প্যারামিটার লিস্ট চেঞ্জ হতে পারবে না, আর হচ্ছে সেম নেম থাকতে হবে। দুইটা ক্লাসের ভিতরে চাইল্ড ক্লাসে যা থাকবে প্যারেন্ট ক্লাসে তাই থাকবে সেম, কিন্তু ওই ভ্যালু হিসেবে আমরা রিটার্ন ভ্যালু হিসেবে আমরা ফলাফল হিসেবে ডিফারেন্ট কিছু পেতে পারি এটা থেকে। এটা হচ্ছে মেথড ওভারলোডিং আর ওভাররাইডিং গেল আমাদের। দেন আমাদের যেই টপিকসটা ছিল, আমরা এখনো পর্যন্ত যা আলোচনা করলাম সেটা হচ্ছে পলিমরফিজম ইন জাভা, রান টাইম পলিমরফিজম ইন জাভা, মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং, এই চারটা পার্ট আমরা শেষ করেছি। এই চারটা পার্টের ভিতরে কারো কোনো কোশ্চেন আছে যে পলিমরফিজমের বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা, বা রান টাইম পলিমরফিজম কি সেই বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা, মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং এই বিষয়ে কোনো কোশ্চেন আছে কারো? আজকে যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলোর উপরে কারো কি কোনো কোশ্চেন আছে? আপনারা যখনই অবসর পান তখন হচ্ছে ভিডিওগুলো দেখবেন, কারণ হচ্ছে আমি যা কথা বলতেছি সব হচ্ছে রেকর্ডিং হচ্ছে। তো সবাই এই ভিডিওগুলো দেখবেন, তাহলে হচ্ছে যেখানে কোনো কনফিউজ থাকে সেখানে সলিউশনটা আপনারা ভিডিও থেকে পেয়ে যাবেন। ওকে, তাছাড়া হচ্ছে আমি প্রেজেন্টেশন গুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো করছি সেগুলো দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা বিভিন্ন বিষয়গুলো একটু আয়ত্ত করে নেবেন, মুখস্থ করে নেবেন, এগুলো বাসায় একটু পড়াশোনা করলেই দেখে গেছে কি আপনারা ভালো কিছু করতে পারবেন জাভাতেও। ওকে, তো সবার জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, যেটা কালকে আমরা বলেছিলাম, কালকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, যেটা হচ্ছে যে আপনাদের যারা আমাদের হচ্ছে যে কোর্সটা শেষে একটা পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের যারা পাস করবেন, যারা ভালো করবেন, পাস করবেন যারা সুযোগ্যতা, তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সরকারি সার্টিফিকেট, অ্যান্ড্রয়েড ডেভেলপারের, যে আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবে ট্রেনিং করেছেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনাদের মধ্য থেকে আমরা হয়তোবা কিছু এমপ্লয়ি নিয়োগ দিতে পারি, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রেনার হিসেবে, অ্যাসিস্ট্যান্ট ট্রেনার হিসেবে, অ্যাজ এ জাভা ট্রেনার or অ্যান্ড্রয়েড ট্রেনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা আপনাদেরকে নিয়োগ দেওয়ার পসিবিলিটি রয়েছে। হাইটেক পার্ক থেকে আপনাদেরকে নিয়োগ দিতে পারে এই বেস থেকে। তো সবাই বিষয়গুলো মাথায় রাখবেন এবং কন্টিনিউ ক্লাস করার চিন্তা ভাবনা করবেন। সেটা হচ্ছে যারা ভালো করবে, সেটা এক্সাক্ট যে বলে নাই যে কতজন নিয়োগ দিবে, কিন্তু এইরকম আমাদেরকে বলা হয়েছে যে আপনাদের ক্লাস থেকে যারা ভালো করবে তাদেরকে, আপনাদের বেস থেকে যারা ভালো করবে তাদেরকে আমরা নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে পারি, এরকম আর কি একটা বলেছে যে নিয়োগ দিতে পারে। ঠিক আছে, তো সবাই ভালো করার চেষ্টা করবেন, পরীক্ষা ভালো করার চেষ্টা করবেন, নিয়োগ পেয়েও যেতে পারেন যে কেউ, কারণ রেজাল্টের উপর ডিপেন্ড করবে কি ভালো আর কি খারাপ, কি কতটুকু বুঝেছেন। হয়তো বা এখানে দেখা গেছে কি প্র্যাকটিক্যাল নেওয়া হবে না, আপনাদের রেজাল্টটাই দেখা হবে। প্র্যাকটিক্যাল যেগুলো নেওয়া হবে, যেগুলো পরীক্ষা পরীক্ষা যখন নেবে তখন যে প্র্যাকটিক্যাল গুলো দেওয়া হবে ওগুলোর উপরই মার্কিং করা হবে হয়তোবা। এই হিসেবে হয়তোবা যারা ভালো করবেন তাদেরকে নিতেও পারে পরীক্ষা। আহ, হ্যাঁ, অনলাইনে পরীক্ষা নিবে হয়তোবা 1 ঘন্টা বা 2 ঘন্টা, যাই হোক সেটা এখনো আমার জানা হয় নাই যে কতক্ষণ পরীক্ষা নেবে, সেটা আমি জেনে তারপর আপনাদের জানাবো। আহ, সেটা ডেস্কে এমসিকিউ হতে পারে, মাল্টিপল চয়েস যেটা এমসিকিউ হতে পারে, অথবা প্রোগ্রামেটিক্যালিও হতে পারে। তো বেশিরভাগ সম্ভাবনা আছে মাল্টিপল চয়েস হওয়ারই চান্স আছে। তো মাল্টিপল চয়েস হইলে সেটা অনলাইনে আপনারা পরীক্ষা দিবেন, এক্সাম দিবেন,
সেটার উপরে আপনাদের মার্কিং করা হবে, আর যারা ভালো করবে তাদের সাথে হয়তো কন্ট্যাক্ট করা হবে, এরকম কিছু একটা। ওকে, তো সবাই থাকার চেষ্টা করবেন এবং হচ্ছে যে ভালো করে বুঝার চেষ্টা করবেন, যেখানে না বুঝবেন সেখানে জিজ্ঞাসা করবেন, কোশ্চেন করবেন। আশা করি আপনারা ভালো কিছু পেতে পারেন এখান থেকে। ওকে, কারণ আমাদের মূল টার্গেট যেটা সেটা হচ্ছে যে আমরা অ্যান্ড্রয়েড শিখবো সবাই। আমাদের মূল টার্গেট যেটা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড শিখবো। অনেকেই হয়তো বা জাভা জানেন টুকটাক বিষয়। তো অ্যান্ড্রয়েড শেখার জন্য যে জাভার আদার্স যে ফ্রেমওয়ার্ক গুলো, সেই ফ্রেমওয়ার্ক গুলো আমাদের জানার প্রয়োজন নাই, আমাদের কোর জাভাটা জানলেই চলে। কারণ ফ্রেমওয়ার্ক তো অ্যান্ড্রয়েডই, কোর জাভাটা জানলে কোর জাভা, কারণ আমরা জাভা দিয়ে হচ্ছে ওখানে কোড গুলো করবো ব্যাকএন্ডে, জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সেই জন্য হচ্ছে আমরা জাভাটা আলোচনা করছি এবং জাভাটা একটু শিখিয়ে নিলাম, যারা না পারেন, যারা না বোঝেন তাদেরকে একটু ধারণা দিয়ে নিলাম। তো বাকি যে কয়টা ক্লাস আছে ওগুলো কন্টিনিউ করবে এবং পুরো অ্যান্ড্রয়েড পার্টটাই হচ্ছে আমরা সবাই কন্টিনিউ করার চেষ্টা করব। ওকে, তো আমি একবার টোটাল এ টু জেড একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কিভাবে বানাতে হয় এবং একটা অ্যাপ্লিকেশন কিভাবে পাবলিশ করতে হয় ওই বিষয়টা পর্যন্ত আপনাদের শেখাবো। আমি এক মাস, মেবি এক মাস সময় পাবো। আশা করি এক মাসের ভিতরে সিম্পল কিছু অ্যাপস আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং সেগুলো কিভাবে কাজ করে, কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়, কিভাবে অ্যান্ড্রয়েড নিয়ে কাজ করতে হয় সেই বিষয়গুলো এবং কিছু টেকনিক, এই জিনিসগুলো হচ্ছে আমরা শেখাবো অ্যান্ড্রয়েড পার্টে। সবাই যারা অ্যান্ড্রয়েড শিখতে আগ্রহী, যে অ্যান্ড্রয়েডে কাজ করবে, অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে আগ্রহী, যে আপনি নিজে একটা অ্যাপস তৈরি করবেন, আপনার অ্যাপস থাকবে, প্লে স্টোর থাকবে, প্লে স্টোরে আপনি আপনার অ্যাপস আপলোড করবেন, বাসায় টুকটাক সময় পান, চাকরি করার ইচ্ছা নাই, ঠিক আছে? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, যে বাসায় বসে থাকেন কি করবেন, অনেক সময় অবসর থাকে, কোনো কাজ থাকে না, সেক্ষেত্রে সেটা হচ্ছে গুগল প্লে স্টোর আপনি যখন রাখবেন, ওই প্লে স্টোরটা থেকে আপনি যখন ওইটা ওখান থেকে যখন আপনার ডাউনলোড হবে অ্যাপস গুলো, আপনার অ্যাপস যত বেশি ডাউনলোড হবে তত বেশি আপনার র্যাঙ্ক বাড়বে, আর যত বেশি র্যাঙ্ক বাড়বে তত বেশি আপনি ওই ডাউনলোডের উপর ডিপেন্ড করে, ডাউনলোড যত হয় তার উপর একটা অ্যামাউন্ট গুগল আপনাদেরকে দিয়ে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে গুগল প্রোভাইড করে ডাউনলোডের উপর মূলত, যে আপনার অ্যাপসটা কত ডাউনলোড হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। তো আপনি যখন গুগল প্লে স্টোরে রাখবেন এবং সেই অ্যাপসটা যদি যত বেশি ডাউনলোড হবে, ওই প্রত্যেকবার ডাউনলোডের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট গুগল সাবমিট করে আপনাকে। ওকে, তো এভাবে হচ্ছে অ্যাপস থেকে, প্লে স্টোর থেকে মোটামুটি ইনকাম করা যায়। তো আশা করি ব্যাপারগুলো আমরা সবাই শিখবো যখন আমরা অ্যান্ড্রয়েড পার্ট নিয়ে আলোচনা করব। ওকে, সবসময় কন্টিনিউ ক্লাস করার চেষ্টা করব এবং সকাল সকাল আমরা চলে আসবো, যেন প্রতিদিনের মতো লেট করতে না হয় আমাদের। তো যে ব্যাপারগুলো আমরা আলোচনা করতেছিলাম সেখানে আমরা ফিরে যাব। আমরা হচ্ছে তারপর আলোচনা করব হচ্ছে, আমরা 4টা পার্ট শেষ করলাম, সেই 4টা পার্টের ভিতরে আশা করি সবাই 4টা পার্ট খুব ভালোভাবে বুঝেছেন এবং আমরা এখন যে পার্টটা আলোচনা করবো সেটা হচ্ছে সুপার কিওয়ার্ড ইন জাভা। সুপার কিওয়ার্ড কোথায় ইউজ করে থাকি আমরা, সেই ব্যাপারটা, সুপার কিওয়ার্ড কি এবং সুপার কিওয়ার্ড আমরা কেন ইউজ করি। আচ্ছা, আপনারা কি কেউ জানেন সুপার কিওয়ার্ড কেন ব্যবহার করা হয়? কেউ কি বলতে পারবেন সুপার কিওয়ার্ড কেন ব্যবহার করা হয়? আল আমিন, নাজিম,
কিছুটা কাছাকাছি গেছে। নাজিম, আপনার কোনো ধারণা আছে? আচ্ছা, সুপার কিওয়ার্ড, সুপার কিওয়ার্ড। খাদিজা, আপনার ধারণা আছে? আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমরা আলোচনা করবো আসলে সুপার কিওয়ার্ড নিয়ে, যে সুপার কিওয়ার্ড কি, কেন ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা মনে হয় আজকেই কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, আমাদের ফার্স্ট সেশন আলোচনা করেছিলাম যে দিস কিওয়ার্ড কেন ইউজ করা হয়, তাই না? তার কি মনে আছে যে আমি কিন্তু ফার্স্ট সেশন আলোচনা করেছি আজকে দিস কিওয়ার্ড কেন ইউজ করা হয়? যারা অ্যাটেন্ড ছিলেন হয়তো বলতে পারবেন। সেম ক্লাসে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করার জন্য, নট ডিক্লারেশন, ইনিশিয়ালাইজ করার জন্য। অর্থাৎ সেম ক্লাসের অবজেক্ট যখন প্রয়োজন পড়বে কোনো কিছু ইনিশিয়াল করার জন্য, কারণ আমরা ইনিশিয়াল করার জন্য মূলত অবজেক্ট কাজ করে। তো যে কোনো কিছু ইনিশিয়াল করাইতে হইলে সেটার জন্য একটা অবজেক্ট লাগবে। তো ওই অবজেক্টটা যখন আমরা আহ, যে ক্লাসে কাজ করতেছি সেই ক্লাসেই যদি কোনো কিছু ইনিশিয়াল করার প্রয়োজন পড়ে, তখন অবজেক্ট প্রয়োজন পড়বে ওই ক্লাসের। তাহলে ওই ক্লাসটা, ওই অবজেক্টটা সরাসরি ক্রিয়েট না করে আমরা দিস ব্যবহার করি। দিস বললেই প্রোগ্রাম বোঝে যে এই ক্লাসের ভিতরেই এটা আছে, এই ক্লাসের অবজেক্টটাই আমাকে নিতে হবে। বুঝতে পারছেন? এই ক্লাসের অবজেক্টটাই আমাকে নিতে হবে দিস বললেই। তো এই দিস ডট ওই ভেরিয়েবলটার নাম, তারপর আমরা অ্যাসাইন করে দিই। ওকে, তো এটা হচ্ছে কারেন্ট ক্লাসে। আর সুপার ক্লাসে প্যারেন্ট সুপার কিওয়ার্ড ব্যবহার করা হয় হচ্ছে প্যারেন্ট ক্লাসের ক্ষেত্রে। সুপার কিওয়ার্ড ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? প্যারেন্ট ক্লাসের ক্ষেত্রে। ধরেন আমরা যে উদাহরণটা দিয়েছি, আমাদের এই উদাহরণটার ভিতরে কি প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ আছে? রিপ্লাই করবেন কেউ একজন। আচ্ছা, এখানে হচ্ছে ইনহেরিটেন্স রিলেশনশিপ রয়েছে, তাই না? আমরা এটা তো দেখতে পাচ্ছি স্পষ্ট। তো এখানে একটা প্যারেন্ট ক্লাস আছে, একটা চাইল্ড ক্লাস আছে। তো যখন এই ইনহেরিটেন্স রিলেশনশিপের ক্ষেত্রে আমরা প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করব, এখন আমরা যদি চাইল্ড ক্লাসে কোনো অবজেক্ট তৈরি করি এই চাইল্ড ক্লাসের জন্য, তাহলে হচ্ছে দিস দিয়ে তৈরি করব। কিন্তু এই চাইল্ড ক্লাসে থেকে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য আমরা চাইল্ড ক্লাসে থেকে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য মূলত ব্যবহার করা হয় সুপার কিওয়ার্ড। অর্থাৎ যেমন আমি সিম্পল একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে string, ওকে, নেম। এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আর এই চাইল্ড ক্লাসে এসে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে স্ট্রিং, বা ইন্টিজার টাইপে দিতে পারি, ইন্ট নাম্বার। ওকে, দুইটা ভেরিয়েবল দিলাম। এখন এই দুইটা ভেরিয়েবলকে আমরা ইনিশিয়াল করছি? ইনিশিয়াল করি নাই। তো ইনিশিয়াল করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরকে আমরা তৈরি করতে পারি? কনস্ট্রাক্টর তৈরি করার কেউ কি বলতে পারবেন কিভাবে কনস্ট্রাক্টর তৈরি করি? রাইট, ক্লাসের নাম এবং মেথডের বডি পার্ট অবশ্যই থাকবে। মেথড কারণ কনস্ট্রাক্টর হচ্ছে অ্যাজ এ মেথড। মেথডের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো কনস্ট্রাক্টরও আছে। কিন্তু কনস্ট্রাক্টর কাজ করে কি নিয়ে? কনস্ট্রাক্টর কাজ করে শুধু ইনিশিয়ালাইজের জন্য। কনস্ট্রাক্টর কাজ করে কিসের জন্য? শুধু ইনিশিয়ালাইজের জন্য। যে কোনো কিছু ইনিশিয়ালাইজের কাজ হচ্ছে কনস্ট্রাক্টরের। তো এই কনস্ট্রাক্টরের ভিতরে আমি চাচ্ছি যে এই নেমটাকে কি করতে? ইনিশিয়াল করতে। ওকে, তো আবার এখন আমি
কনস্ট্রাক্টরটা মূলত আমি এখানে নিলাম না, এইটা আমার কনস্ট্রাক্টর, এই ক্লাসে আমি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব না, আমি এই চাইল্ড ক্লাসে এসে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব। চাইল্ড ক্লাসে এসে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব as PALEN স্প্লেন্ডর নামক আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব। ওকে, আমি চাচ্ছি এই কনস্ট্রাক্টরের ভিতর থেকে এই ভেরিয়েবলটা, ইন্টিজার টাইপের নাম্বার ভেরিয়েবলটা এবং স্ট্রিং টাইপের নেম ভেরিয়েবলটা, দুইটা ভেরিয়েবল ইনিশিয়াল করে দিতে। সেক্ষেত্রে আমরা কি করব, যখন এই ক্লাসটাকে কল করব তখন দুইটা প্যারামিটার পাঠাবো। যে কোনো জায়গা থেকে আমরা যদি কল করি তখন দুইটা প্যারামিটার পাঠাবো, একটা হচ্ছে স্ট্রিং টাইপের স্ট্রিং টাইপের a, আরেকটা হচ্ছে ইন্টিজার টাইপের b, দুইটা প্যারামিটার পাস করব। এখন আমি চাচ্ছি যে আমি যখনই এই ক্লাসটা যে কোনো জায়গা থেকে কল করব, সে কোনো জায়গা থেকে কল করার সময় আমাকে অবশ্যই এই দুইটা ভ্যালু পাঠাইতে হবে, একটা স্ট্রিং টাইপের ভ্যালু আর একটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু। এখন আমি এই দুইটা ভ্যালু তো এখানে পাবো, যখন পাঠাবো তখন এই ভ্যালু দুটো পাবো। এই ভ্যালু দুটো আমি কি করব, এই ভ্যালু দুটো নিয়ে আমি চাচ্ছি যে আমরা যে দুইটা ক্লাসের ভিতরে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেই দুইটা ভেরিয়েবল এই চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর থেকে ইনিশিয়াল করে দিতে। ওকে, চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর থেকে ইনস্টল করে দিতে। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করব আমরা, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে সুপার সুপার ডট নেম, এটাকে ইনিশিয়াল করে দিলাম হচ্ছে এ দিয়ে। বুঝতে পারছি আমরা? 2 নম্বর দিস ডট নাম, এটাকে ইনিশিয়াল করলাম হচ্ছে বি দিয়ে। বুঝতে পারছেন? আমরা এই ভ্যালু দুটো যখন ক্লাসটাকে কল করব ভ্যালু পাঠাবো, ভ্যালু দুটো এখানে পাবো এবং আইনা কি করলাম, আমরা যে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম সেই ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম, নামের ভিতরে এটা রেখে দিলাম আর নাম্বারের ভিতরে বিটা রেখে দিলাম। ওকে, কিন্তু আমি এখানে দুটো ওয়ার্ড ইউজ করেছি, যেটা হচ্ছে সুপার এবং দিস। তাহলে এই সুপারটা কেন ইউজ করছি আর দিসটা কেন ইউজ করছি, আমরা একটা জানি দিসটা কেন ইউজ করছি। দিসটা কেন ইউজ করছি হচ্ছে যে কারেন্ট ক্লাসের অবজেক্টকে বোঝানোর জন্য দিস ইউজ করছি, রাইট? বুঝতে পারছেন আমার ব্যাপারগুলো, কথাগুলো? কারেন্ট ক্লাসে যখন অবজেক্ট তৈরি করি তখন হচ্ছে দিস আমরা ইউজ করি। তো আমরা যখন ইনিশিয়াল করব তখন অবজেক্ট প্রয়োজন পড়বে, তো ওই অবজেক্ট আমরা ক্রিয়েট না করে কি করলাম, দিস ব্যবহার করে দিলাম। তো এখন এই দিস দিয়ে কি বুঝবো, প্রোগ্রাম বুঝবে যে দিস দিয়ে এই ক্লাসটাকে বুঝাইছে, যে এই ক্লাসের যেই ইয়াটা আছে, ভেরিয়েবলটা আছে, সেই ভেরিয়েবলটা আমাকে নিতে হবে। বুঝে গেছে? এই ক্লাসের যে ভেরিয়েবলটা আছে, অর্থাৎ চাইল্ড ক্লাসের যে ভেরিয়েবলটা আছে সেই, অর্থাৎ কারেন্ট ক্লাসের যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাকে আমাকে ইনিশিয়াল করতে হবে, তাহলে নাম্বারকে ইনিশিয়াল করতে হবে। তাহলে সে নাম্বার নিছে, নাম্বার নিয়ে সে নাম্বার ইনিশিয়াল করে দিছে। বুঝতে পারছি আমরা ব্যাপারটা টোটাল ক্লিয়ার? তারপরে সুপার, সুপারও কিন্তু আমরা এই কারেন্ট ক্লাস থেকেই ব্যবহার করছি। এখন সুপারের ক্ষেত্রে হচ্ছে যেটা সুপার ছিল হচ্ছে, আমরা সুপারের ভিতরে এই নেম ভেরিয়েবল যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কোন ক্লাসে ছিল, প্যারেন্ট ক্লাসে ছিল। এখন প্যারেন্ট ক্লাসের একটা ভেরিয়েবল আমরা চাইল্ড ক্লাস থেকে এসে ইনিশিয়াল করতে চাচ্ছি, চাইল্ড ক্লাসে এসে ইনিশিয়াল করতে চাচ্ছি চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর থেকে। এখন এমতো অবস্থায় আমরা কি করব, এমতো অবস্থায় আমাদের যেহেতু, হ্যাঁ যেহেতু আমরা এটা প্যারেন্ট ক্লাসের অবজেক্টকে ক্লিয়ার কল করব, তো প্যারেন্ট ক্লাসের অবজেক্টকে কল করার জন্য সবসময় আমাদের সুপার কিওয়ার্ড ইউজ করতে হয়। সুপার সুপার বললেই বোঝে যে আমি যে ক্লাসটাতে আছি এটার একটা প্যারেন্ট ক্লাস আছে এবং সেই প্যারেন্ট ক্লাসটার ভিতরে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা আমাকে ডিক্লেয়ার করতে হবে, ইনিশিয়াল করতে হবে। এটা প্রোগ্রাম বুঝে যায় অটোমেটিক্যালি, এখানেও অবজেক্ট ক্রিয়েট করা লাগে নাই আমার। অর্থাৎ এটা কিন্তু আমি এক্সচেঞ্জ করছি যখন, তখন বুঝাতে পারছি যে ইনহেরিটেন্স রিলেশনশিপ এখানে থাকতে হবে।
চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপ থাকতে হবে, সেক্ষেত্রে আমরা সুপার কিওয়ার্ডটা কি করতে পারবো, ইউজ করতে পারবো। তো ব্যাপারটা আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি সবাইকে। কারো কি কোনো কোশ্চেন আছে? আরো একবার বলবো না, সুপার ক্লাসটা না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাদের দুইটা ক্লাস আছে এখানে, দুইটা ক্লাস আছে, একটা বাইক আর একটা স্প্লেন্ডার। দুইটার ভিতরে একটা রিলেশনশিপ আছে যেটা হচ্ছে ইনহেরিটেন্স রিলেশনশিপ, যেটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমরা করেছি। তো এখন এটার ভিতরে একটা সম্পর্ক দাঁড়াইছে প্যারেন্ট আর হলো চাইল্ড, অর্থাৎ বাবা ছেলে। ওকে, এখন আমি চাচ্ছি যে, এবং আমি আরো একটা কাজ করেছি যে দুইটা প্যারেন্ট ক্লাসের ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আর চাইল্ড ক্লাসের ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ওকে, এটা হচ্ছে এটার প্রপার্টিজ। তাহলে দুইটা ক্লাসের প্রপার্টিজ দুইটা। এখন আমি চাচ্ছি যে এই প্রপার্টিজ দুইটা আমি প্রথমে দেখেন এখানে ইনিশিয়াল করে নেই। তো আমি চাচ্ছি যে দুইটাকে ইনিশিয়াল করে দিতে, সেটা একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে। কারণ কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে ইনিশিয়াল করা, যে কোনো ভেরিয়েবলকে, যে কোনো মেথডকে, যে কোনো অবজেক্টকে ইনিশিয়াল করা। তাহলে আমি একটা কনস্ট্রাক্টরের ভিতর থেকে আমি চাচ্ছি যে ইনিশিয়াল করে দিতে, এবং সেই কনস্ট্রাক্টরটা হবে চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর। এবং চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর থেকে যখন আমি প্যারেন্ট ক্লাসের কোনো ভেরিয়েবলকে, কোনো প্রপার্টিজকে ইনিশিয়াল করাতে যাব, তখন ওই প্যারেন্ট ক্লাসের অবজেক্টকে কল করার জন্য আমরা সুপার কিওয়ার্ডটা ইউজ করব। তাহলে সুপার ডট নেম, এই নেমটা ছিল কোথায়, প্যারেন্ট ক্লাসে। তো প্যারেন্ট ক্লাসের অবজেক্টটা পাওয়ার জন্য আমরা সুপার কিওয়ার্ডটা ইউজ করছি, আর প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবলটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। এবং এই কনস্ট্রাক্টরে যে আমরা প্যারামিটার পাস করেছি, সেই প্যারামিটার থেকে যে ভ্যালু পাবো সেই ভ্যালুগুলো আমরা, সেই ভ্যালু এ দিয়ে স্ট্রিং দিয়ে আমরা নেমের ভিতরে স্ট্রিংটা দিয়ে দিয়েছি, এটা দিয়ে দিয়েছি। তাহলে এই স্ট্রিং এর ভিতরে যা পাবো আমরা এই নেমের ভিতরে চলে যাবে। তাহলে আমরা যখন এই ক্লাসটাকে, স্পেন্ডাল ক্লাসটাকে যে কোনো জায়গা থেকে কল করলে আমরা এখানে ভ্যালু পাঠাবো এবং এখানে চলে আসবে, চলে এসে আবার নেমের ভিতরে চলে যাবে, অর্থাৎ এই প্যারেন্ট ক্লাসে, অর্থাৎ চাইল্ড ক্লাস থেকে টোটাল প্যারেন্ট ক্লাসে আমি ভ্যালুটা কি করলাম, পাঠিয়ে দিলাম। এখন এই ভ্যালুটা নিয়ে আমি এখানে এই প্রোগ্রামের ভিতরে যদি আমি চাই যে আমি রান করাবো as system.out out, আচ্ছা, এটাকে রান করাবো, সেক্ষেত্রে নেমটা আমি দিয়ে দিলাম, নেমটা আমি দিয়ে দিলাম। এখন এই নেমটা আমার, অর্থাৎ আমার এই যে আমি এখানে যখন কল করব চাইল্ড ক্লাসটা, এই চাইল্ড ক্লাসটাকে কল করলে তখন আমি এখানে যে নেমটা পাবো সেই নেমটা পেয়ে যাব, এই নেমটা এখানে চলে আসবে। সেটা রিয়েল লাইফে যদি আমরা एग्जांपल দেখতে যাই, তাহলে সেটা আমাদের মেইন মেথড থেকে এই ক্লাসটাকে কল করতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে কল করব, সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে স্প্যান্ডালন নামটা কল করি। ওকে, স্পেন, এটা হচ্ছে স্প্যান্ডালন। ওকে, এখানে বলছে যে যেহেতু আমরা এই এখানে প্যারামিটার কনস্ট্রাক্টরের ভিতরে কি করছি, প্যারামিটার কল করছি, দেখেন প্যারামিটার পাস করছি, যে প্যারামিটার, সেই প্যারামিটার চাচ্ছে আমার কাছ থেকে যে ভ্যালু পাঠান, ভ্যালু পাঠান, বুঝা গেছে? আর নথায় সে আমাকে কল করতে দেবে না, তাহলে আমাদের কি করতে হবে, এখানে ভ্যালু পাঠিয়ে দেবে, একটা স্ট্রিং টাইপের একটা ভ্যালু পাঠিয়ে দেবে। তাহলে আমরা স্ট্রিং টাইপের একটা ভ্যালু পাঠাই, নেম দীপু, আর একটা হচ্ছে আরেকটা ভ্যালু পাঠাবো আমরা, যেটা হচ্ছে ইন্টিজার টাইপের, যেটা হচ্ছে নাম্বার হচ্ছে 100। দেখছেন এখন আর রেড সাইন নাই। তার মানে কি, আমরা অন্য আরেকটা ক্লাস থেকে এই স্প্লেন্ডর ক্লাসটাকে আমরা কল করেছি, এবং স্প্লেন্ডর ক্লাসে আমরা দুইটা ভেরিয়েবল পাস করেছি। এই দুইটা ভেরিয়েবলের কাজ হবে কি, সুপার, এই সুপার মেথডটাকে কল করার জন্য, সুপারের যে মেথডটা আছে সেই মেথডটাকে কল করার জন্য এখানে ভ্যালুটা অ্যাসাইন করে দেবে। ওকে, এটা কাজ করবে সুপার মেথড দিয়ে। তাহলে আমরা এখানে কল করব কাকে, বি ডট, আমরা আরেকটা যদি অবজেক্ট তৈরি করি, বি ডট রান, আচ্ছা, সেক্ষেত্রে কি আসে রেজাল্টটা দেখি একটু, মেবি আসবে না, বাকি সেফলি রান, কারণ হচ্ছে এই মেথডটাই কল হয়েছে এখানে।
কারণ আমরা হচ্ছে যে কিন্তু ইনিশিয়াল হয়েছে, সেটা কিভাবে হয়েছে সেটা আমরা একটু প্রমাণ দেখাচ্ছি। দেখেন, সেটা হচ্ছে আমরা যদি নেমটা যদি এখানে দেই, ওকে, নেমটা যদি এখানে দেই তাহলে আমরা দেখতে পাবো যে এটা আসলে কাজ করছে। ওকে, এই যে দীপু স্ট্রিংটা চলে আসছে, বুঝে গেছে? আমি যদি আরো দেই, এই নামের সাথে নাম প্লাস নাম্বার আমরা কনক্যাট যদি করি, প্লাস একটা স্পেস দিই, এটা হচ্ছে একটা ফাঁকা স্ট্রিং, সরি, একটা ফাঁকা স্ট্রিং আবার কনক্যাট করলাম আমরা, সরি, কনক্যাট করলাম আমরা, এবং এখানে দিলাম নাম্বারটা। ওকে, তাহলে এখন আমাদের রান করলে কি দীপু পাবে 100 পাবে। ওকে, দীপু 100, তার মানে কি আমাদের প্রোগ্রামটা প্রপারলি কাজ করছে। এবং এই সুপার মেথড কি করছে, সুপার মেথড এই সুপারটা কাকে নিয়ে দিতেছে, ডাটাটা এই ভেরিয়েবলটাকে নিয়ে দিতেছে, বাইক ক্লাসের অবজেক্টটাকে সে ইনিশিয়াল করতেছে। এটা কি প্রমাণিত এখন? কারো কোনো কনফিউজ আছে, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আমার মনে হয় সবাই বুঝতে পারছেন আসলে সুপার কিওয়ার্ডটা আমরা কেন ইউজ করি। সুপার কিওয়ার্ডটা মূলত আমরা ইউজ করে থাকি হচ্ছে প্যারেন্ট ক্লাসের অবজেক্টকে কল করার জন্য, কোনো কিছু ইনিশিয়ালের ক্ষেত্রে চাইল্ড ক্লাসে থেকে। তাহলে এই যে আমরা প্যারেন্ট ক্লাসের অবজেক্টকে কল করার জন্য, এই প্যারেন্ট ক্লাসের অবজেক্টটাকে কল করার জন্য যে এখানে যেহেতু ইনিশিয়াল করানোর জন্য অবজেক্টের প্রয়োজন পড়ে, তাইলে ইনিশিয়াল করানোর জন্য যদি অবজেক্টের প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে আমরা প্যারেন্ট ক্লাসের অবজেক্টটাও লাগবে। প্যারেন্ট ক্লাসের একটা ভেরিয়েবল ইনিশিয়াল করাই দিলে প্যারেন্ট ক্লাসের অবজেক্টটা লাগবে। তো প্যারেন্ট ক্লাসের অবজেক্টকে আমরা এখানে সুপার দ্বারা মিন করছি। তাহলে সুপার কিওয়ার্ডটা মূলত আমরা ইউজ করে থাকি হচ্ছে প্যারেন্ট ক্লাসের অবজেক্টকে কল করার জন্য, আর দিস কিওয়ার্ডটা ইউজ করে থাকি হচ্ছে কারেন্ট ক্লাসের অবজেক্টকে কল করার জন্য। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা যে সুপার কিওয়ার্ড কেন ইউজ করি? কারণ হচ্ছে আমরা একটা রিয়েল এক্সাম্পলই দেখলাম যে আসলে সুপার কিওয়ার্ডটা যে কাজ করতেছে, সুপারটা যে কাজ করতেছে সে জায়গাটা, কারণ একটা ক্লাসের অবজেক্ট আরেকটা ক্লাসে আইনা আমরা ইনিশিয়াল করছি, একটা ক্লাসের ভেরিয়েবল আরেকটা ক্লাসের ভিতরে থেকে ইনিশিয়াল করছি, সেক্ষেত্রে আমাদের সুপার কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সুপার কিওয়ার্ডটা ইনহেরিটেন্স রিলেশনশিপ থাকলেই কেবল এই কাজটা করা যায়। উইদাউট ইনহেরিটেন্স রিলেশনশিপ ছাড়া আমরা এই কাজটা কখনোই করতে পারবো না, অর্থাৎ সুপার কিওয়ার্ডকে আমরা কলই করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডিরেক্টলি অবজেক্ট তৈরি করতে হবে ইনিশিয়াল করার জন্য, যদি ইনহেরিটেন্স রিলেশনশিপ না থাকে তাদের মধ্যে। প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ না থাকলে আমরা কখনোই ইনিশিয়াল সুপার কিওয়ার্ড কল করতে পারবো না, তো এটাও মনে রাখতে হবে। এবং প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ যখনই থাকবে তখন আমরা দিস এবং সুপার কিওয়ার্ড ইউজ করতে পারবো কোনো কিছু ইনিশিয়ালাইজ করার জন্য, যে কোনো মেথডে থেকে, সেটা প্যারেন্ট মেথডে যে কোনো ক্লাসে থেকে, অর্থাৎ প্যারেন্ট ক্লাসে থেকেও করতে পারবো, চাইল্ড ক্লাসে থেকেও একই কাজ আমরা করতে পারবো। ওকে, তো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি আশা করি। তো আমাদের নেক্সট যে টপিকসটা সেটা হচ্ছে আলোচনা করব এখন সুপার কিওয়ার্ড ইন জাভা। আমি ইউজ অফ সুপার কিওয়ার্ড যেটা পয়েন্ট আমরা লিখেছি সেটা হচ্ছে যে ইউজ অফ সুপার কিওয়ার্ড, সুপার ক্যান বি ইউজ টু রেফার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস অর্থাৎ ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল কোনটা বলতে পারবেন? গ্লোবাল ভেরিয়েবলকে ইনিশিয়াল করার জন্য। দেখেন আমরা যে এক্সাম্পলটা দিয়েছি সবকিছু
পারফেক্ট মিলে যাচ্ছে, যেটা হচ্ছে যে আমরা ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের অবজেক্টকে কল করানোর জন্য আমরা সুপার কিওয়ার্ড ইউজ করছি, এবং সেটা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবল ইনিশিয়াল করার জন্য। গ্লোবাল ভেরিয়েবল, ওখানে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলছে যে আমরা আরেকটা জানি যে ইনস্ট্যান্স ভেরিয়েবলের আরেকটা নাম হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। ওকে, তো এই ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা সুপার মেথডটাকে কল করেছি। তো এটাই বলছে যে এটা একটা ইউজ super can be used to refer immediate parent class instance variable। 2 নম্বর কথা হচ্ছে super can be used to invoke immediate parent class method। প্যারেন্ট ক্লাসের যে কোনো মেথড ইনিশিয়ালাইজ করার জন্য আমরা সুপার কিওয়ার্ডটা ইউজ করতে পারি, অর্থাৎ যে কোনো মেথডকে কল করার জন্য চাইল্ড ক্লাসে থেকে কল করার জন্য সুপার কিওয়ার্ডটা ইউজ করতে পারি। আরেকটা আছে সুপার মেথড ক্যান বি ইউজড টু ইনভোক ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর। তাহলে তিনটা বিষয় আমরা সুপার কিওয়ার্ডটা আমরা ইউজ করব। যখন ইনহেরিটেন্স রিলেশনশিপ থাকবে দুটো ক্লাসের মধ্যে, সেই ইনহেরিটেন্স রিলেশনশিপের ক্ষেত্রে প্যারেন্ট ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল আমরা চাইল্ড ক্লাসে কল করতে পারবো বা ইনিশিয়াল করতে পারবো। তারপর সুপার কিওয়ার্ডের মাধ্যমে প্যারেন্ট ক্লাসে যে কোনো মেথড আমরা কল করতে পারবো সুপার কিওয়ার্ডের মাধ্যমে। প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করতে পারবো যে কোনো সুপার কিওয়ার্ডের মাধ্যমে। এই তিনটা ব্যবহার হচ্ছে সুপার কিওয়ার্ড। ওকে, আশা করি সবাই ব্যাপার এই এই বিষয়টা খুব ভালোভাবে বুঝেছেন যে সুপার কিওয়ার্ডের ইউজ এবং সুপার কিওয়ার্ড আমরা কোথায় কোথায় ইউজ করি এবং সুপার কিওয়ার্ড কি আসলে কোন কাজে লাগে। আর কোনো কোশ্চেন আছে? ওকে, নাই। আমাদের আজকের ক্লাসের যে লাস্ট টপিকস সেটা হচ্ছে যে ফাইনাল কিওয়ার্ড ইন জাভা। আরেকটা কিওয়ার্ড আছে যে ফাইনাল, খুবই ইম্পর্টেন্ট। যে ফাইনাল কিওয়ার্ড অনেক জায়গায় ইউজ করা হয়। তো আমরা এখনো পর্যন্ত যা শিখেছি, জাভার কিছু কিওয়ার্ড শিখেছি, সেই কিওয়ার্ড গুলোর ভিতরে অনেক বেশি ইম্পর্টেন্ট যে কিওয়ার্ড গুলো আমাদের প্রোগ্রামের ভিতরে বারবার ব্যবহার করতে হয়, সেই কিওয়ার্ড গুলো ডিটেলস আলোচনা করে দিয়েছি। এর ভিতরে স্ট্যাটিক আছে, এই যে সুপার কিওয়ার্ড আছে, দিস কিওয়ার্ড আছে, ফাইনাল কিওয়ার্ড আছে। তারপরে আমরা আরো কিওয়ার্ড যেগুলো হচ্ছে লজিক্যাল কিওয়ার্ড যেগুলো, সেগুলো হচ্ছে যেমন বিভিন্ন ইফ এলস স্টেটমেন্ট, এগুলো আপনারা এমনিতেই আপনারা জানবেন। কিন্তু এর বাইরে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে সুপার, দিস, স্ট্যাটিক, ফাইনাল। ওকে, এই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো বারবার কাজে লাগে আমাদের। তো ফাইনালও একটা জাভার কিওয়ার্ড ইজ দ্য ওয়ার্ড। এই ফাইনাল কিওয়ার্ডটাও আমরা কখনো কোনো মেথড ডিক্লারেশনের মেথড নেম হিসেবে ব্যবহার করতে পারি না, ভেরিয়েবল নেম হিসেবে ব্যবহার করতে পারি না, ক্লাস নেম হিসেবে ব্যবহার করতে পারি না। অর্থাৎ জাভার যে কোনো ইজ দ্য ওয়ার্ডই আপনি কোনো কিছুর নাম হিসেবে ব্যবহার করতে পারবেন না। তাই জাভার কিওয়ার্ড গুলো জানা খুবই ইম্পর্টেন্ট। আমরা মেবি লেকচার 4 অথবা লেকচার 3 তে আমরা আলোচনা করেছি জাভার কিওয়ার্ড নিয়ে। সেখানে পাবেন আপনারা লেকচার 3 অথবা 4 এর ভিতরে জাভার কিওয়ার্ডের একটা স্লাইড পাবেন। সেই স্লাইডটাতে দেখে নেবেন লিস্ট গুলো দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা আছে যে কিওয়ার্ড কোনগুলো এবং এটি এই কিওয়ার্ডটা কোন কি রিলেটেড কিওয়ার্ড কোন গ্রুপে পড়ে, এই বিষয়গুলো সব নিয়ে আলোচনা করেছিলাম আমরা সেই ক্লাসটাতে। সেখানে আপনারা যারা কিওয়ার্ডগুলো না জানেন জেনে নেবেন, অথবা যদি আপনি যে কোনো ব্রাউজারে লিখে সার্চ দেন যে জাভা কিওয়ার্ডস, আপনাকে লিস্ট দিয়ে দিবে জাভা কিওয়ার্ডস এর, সেখান থেকেও আপনি নিয়ে নিতে পারেন, অথবা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা কেটে নিতে একটু দেখলেই পারবেন যে আসলে কি জাভা কিওয়ার্ড। এবং ওভারঅল আমরা এখনো পর্যন্ত যা পড়েছি সবই হচ্ছে আপনি বিভিন্ন সাইটে পেয়ে যাবেন, আপনারা বিভিন্ন সাইটে হেল্প নিতে পারেন। তারপর হচ্ছে ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল পাবেন এই ব্যাপারে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে টিউটোরিয়াল পাবেন, আপনারা একটু সার্চ করলেই পাবেন। যে অর্থাৎ আপনারা যদি বাসায় একটু প্র্যাকটিস করেন, একটু সময় দেন, দেন আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। এবং জাভাটা শেখাটা তেমন কঠিন কিছু না, আসলে কয়েক মাস কাজ করলেই হচ্ছে আপনি জাভা পারবেন, নো প্রবলেম। আর যারা অ্যানাদার কোনো ল্যাঙ্গুয়েজ জানেন তাদের জন্য তো আরো ইজি ব্যাপারগুলো।
ওকে, সি যারা জানেন তাদের জন্য তো আরো ইজি। তো টেনশনের কিছু নেই, আমরা যেটুকু জানি যেটুকু বুঝি আমরা সেটুকু বোঝার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। ওকে, ফাইনাল কিওয়ার্ড ইন জাভা, আমরা এখন ফাইনাল কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। ফাইনাল কিওয়ার্ড ইন জাভা, the final keyword in java is used to restrict the user। ফাইনাল কিওয়ার্ডটা আমরা কখন ইউজ করি? ফাইনাল কিওয়ার্ডটা আমরা ইউজারকে রেস্ট্রিক্ট করার জন্য আমরা ইউজ করে থাকি। The Java final keyword can be used in many contexts. Final can be variable, method, class, অর্থাৎ মেথডের পূর্বে আমরা ফাইনাল লাগাইতে পারি, ফাইনাল কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি মেথডের নামের পূর্বে। তারপর হচ্ছে ভেরিয়েবলের নামের পূর্বে আমরা ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করতে পারি, ক্লাসের নামের পূর্বে আমরা ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করতে পারি। মূলত ফাইনাল কিওয়ার্ডটার কাজ কি সেটা কিন্তু আমরা এখন জানলাম না, আসলে একটু জানছি, যেটা হচ্ছে রেস্ট্রাক্ট দ্য ইউজার। রেস্ট্রাক্ট দ্য ইউজার মানে কি এটা অনেকে হয়তো বুঝতে পারেনি। ফাইনাল কিওয়ার্ড হচ্ছে রেস্ট্রিকশন করে দেওয়া, অর্থাৎ একটা ভেরিয়েবল আপনি ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করলেন, সেই ভেরিয়েবলটার ভ্যালু কেউ চেঞ্জ করতে পারবে না, চাইলেই অন্য কোথাও থেকে চেঞ্জ করতে পারবে না, এটা হচ্ছে রেস্ট্রিকশন। একটা মেথড আপনি ফাইনাল করে দিলেন, সেই মেথডের কোনো কোনো কিছুই অন্য কেউ চেঞ্জ করে যখন কল করব সেখানে গিয়ে সে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না চাইলেই। ওকে, ক্লাস যখন ফাইনাল হবে সেই ফাইনালটাও চেঞ্জেবল না, এটাকে বলা হয় রেস্ট্রিকশন। এই রেস্ট্রিকশনের ক্ষেত্রে অর্থাৎ আমরা আমাদের এরকম কিছু সিচুয়েশন আছে যে সিচুয়েশন গুলো যে যদি কোনোভাবে ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় তাহলে টোটাল সফটওয়্যারটাই কানা হয়ে যাবে, এরকম কিছু কিছু সিচুয়েশন আসে। সেই সিচুয়েশন গুলো হ্যান্ডেল করার জন্য মূলত আমরা ফাইনাল কিওয়ার্ডটা ব্যবহার করে থাকি। কিছু ভেরিয়েবল, যে ভেরিয়েবলটার ভ্যালু কখনো চেঞ্জ হতে পারবে না, একবার যেটা অ্যাসাইন করা হবে সেটাই থাকবে সারা জীবন, ওইটার ভিতরে কেউ ভ্যালু ঢুকাইতেও পারবে না নতুন করে, ওইটার থেকে কেউ ওইটার ভিতরে আর কেউ ভ্যালু নতুন করে অ্যাসাইন করতে পারবে না। যেমন ধরেন সিম্পল একটা এক্সাম্পল, যে আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যালু নিলাম, এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যালু নিয়েছি আমরা 5। তো এই ভ্যালুটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই ভ্যালুটা আমরা যদি এই এর ভিতরে ইনিশিয়াল করে দিই বা a প্লাস প্লাস করি, তাহলে কি হবে? a প্লাস প্লাস করলে এর সাথে এক এক করে যোগ হতে থাকবে, বা a প্লাস প্লাস মানে এর সাথে এক যোগ হওয়া, অর্থাৎ এর মান আছে 5, 5 এর সাথে এক যোগ হয়ে যাবে 6। এটা একটা চেঞ্জ, ভ্যালু চেঞ্জ। বাট আমি যখন এটাকে ফাইনাল করে দেব, ফাইনাল, আমি যখন ভেরিয়েবলটাকে ফাইনাল করে দেব তখন এই 5 সারা জীবনেও চেঞ্জ হবে না। আপনি a প্লাস প্লাস করলে সে এরর দেখাবে যে আমি a প্লাস প্লাস করতে পারবো না, বুঝে গেছে? ইনিশিয়াল করার পরেও ভ্যালু চেঞ্জ করা যায়। ইনিশিয়াল মানে হচ্ছে আপনি প্রথমবার এটাকে একটা ভ্যালু দিয়ে দিলেন, কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, কিন্তু ফাইনালের ক্ষেত্রে সেটা আপনি কোনোদিনও চেঞ্জ করতে পারবেন না। আমরা একটা অবজেক্ট যখন একটা অবজেক্টের মাধ্যমে ধরেন আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখেছি সেই এক্সাম্পলটার ভিতরে আমি এখানে ইনিশিয়াল করছি না, নেমটা ইনিশিয়াল করছি বা এই নাম্বারটা ইনিশিয়াল করছি 100, আমি চাইলে এই নাম্বারটার ভিতরে আরো বাড়াইতে পারবো। আমি যদি এখানে নাম্বার প্লাস প্লাস করে দেই তাহলে রেজাল্টটা কি আসে দেখেন, নাম্বার প্লাস প্লাস। ওকে, আমি যা দেব তার সাথে প্লাস প্লাস হবে। এবার এই ক্লাসটা যদি আমি রান করাই তাহলে দেখেন একবারে সিম্পল একটা উদাহরণ আমাদের রেডি করাই আছে, যদিও হয় নাই। আচ্ছা ঠিক আছে, ইনিশিয়াল যেটা হয়েছে ওইটাই হয়েছে, সেটা নাম্বার এখানে ইনিশিয়াল হয়েছে। আচ্ছা, ও এই নাম্বারটা
ধরেন এখানে যদি আমরা নিতে চাই আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই int number plus equal নাম্বারটার ভিতরে এখানে হচ্ছে আমরা অ্যাসাইন করেছি অ্যাসাইন করার পরে এটা নিয়ে আমরা একটা কাজ করব সেজন্য সরি int n equal to number plus plus এবার এবার আমরা n কে কল করি ওকে n কে কল করি প্লাস তাও হ্যাঁ আচ্ছা নাম্বার প্লাস 1 101 অর্থাৎ 101 তাহলে আমরা কি বুঝলাম যে ইনিশিয়াল করার পরেও কিন্তু ভ্যালু চেঞ্জ করা যায় একটা ভেরিয়েবলের আমরা কি বুঝতে পারছি এই নাম্বারের ভিতরে কিন্তু আমরা 1 অ্যাড করতে পারছি কিন্তু আপনি যে নাম্বারের ভিতরে কিন্তু আমরা এই যে আমরা কিন্তু এখানে ইনিশিয়াল করছি ইনিশিয়াল করার পরে নাম্বারের ভিতরে 100 পাইছি যখন আমরা এখানে এই যে 100 পাঠাইছিলাম কল করার সময় যে এখানে এখানে যখন 100 পাঠাইছিলাম এই 100 নাম্বারের ভিতরে আছে তারপরে থাকার পরেও আমরা আরো এক বাড়াইছি সেটা পসিবল হয়েছে আমাদের পক্ষে আমরা এক বাড়ায় আমরা আরেকটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে রাখছি ভেরিয়েবলটা কল করছি তাই তো তাহলে এটা হচ্ছে পসিবল হয়েছে অ্যাসাইন করার পরেও আপনি ভেরিয়েবলের ভিতরে ভ্যালুর মান বাড়াইতে পারবেন কিন্তু আপনি যখন ফাইনাল হিসেবে কোনো কিছু ডিক্লেয়ার করবেন তখন আপনি সেই ভেরিয়েবলটার মান বাড়াইতে পারবেন না এটা আমরা রিয়েল লাইফে एग्जाम দেখি ফাই ফাইনাল এখন দেখেন এখন রেজাল্টটা কি দাঁড়ায় আমরা যদি কত হয়েছে 101 এখন আমরা এখানে 5 দেব দেখি আমাদের চেঞ্জ হয় কিনা 105 এবার আমরা কমাবো মাইনাস মাইনাস সরি মাইনাস 5 কত হয়েছে 95 আচ্ছা যাই হোক ও সরি সেটা হচ্ছে আমরা তো n কে প্রিন্ট দিতেছি হ্যাঁ আমরা তো n কে প্রিন্ট দিতেছি আমরা তো নাম্বারটাকে প্রিন্ট দিচ্ছি না নাম্বার কত হয়েছে 105 এটা কংক্রিট করছে কি করছে ব্যাপারটা আপনি বুঝতে পারছেন এখন কি বোঝা গেছে একটু ক্লিয়ারলি বলবেন যে আসলে এখন কি আমরা বুঝতে পারছি কিনা এখানে আমাদের রেজাল্টটা দিছি কি
দেখতে পারতেছেন আপনারা? এখানে আমাদের রেজাল্টটা দিছে কি? কেন হইল এটা? কেন হইল এটা যে 1005 কেন হইল? হ্যাঁ, এটা কিন্তু আমি যোগই করেছি, কিন্তু সে যোগ করে নাই। আমি কিন্তু এখানে কোনো ধরনের কংকেট করি নাই, আমি কিন্তু এখানে যোগ করেছি। 5 কিন্তু একটা মান, এটা স্ট্রিং এ ধরে নাই। আমি স্ট্রিং এ দিলে সে কংকেট করতো, বাট আমি কিন্তু স্ট্রিং এ দেই নাই। তো এই ব্যাপারটা, হ্যাঁ, 5 যোগ করতে তাহলে নাম্বারের সাথে 5 যোগ হওয়ার কথা না? ও, আচ্ছা তাহলে আমরা এটা, ও, আচ্ছা ঠিক আছে তাহলে। তাহলে আমরা এখানে কি দিয়ে দেখতে পারি, চেক করতে পারি আসলে? আচ্ছা, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই নাম্বারের সাথে আসলে কিছু যায় না? বলতে পারবেন আপনারা? আচ্ছা, হুম, হুম। এই যে নাম্বারের ভিতরে 100 আছে, এই 100-র সাথে আমরা 5 যোগ করতে যাচ্ছি, তাই তো? সেক্ষেত্রে কিভাবে করা যায়? ভেরিয়েবল, ভেরিয়েবল নিলে তো, আচ্ছা এখানে নাম্বার প্লাস প্লাস দিলে, নাম্বার প্লাস প্লাস দিলে তো কাজ করার কথা। আচ্ছা, তাও তো হচ্ছে ইন্টিজারটা করে একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে। এই দেখেন, এখন দেখেন যে কি বলছে, আমাকে এখানে ইরর দেখাচ্ছে, আমাকে এখানে কি দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে। cannot assign a value final variable number, যে ফাইনাল ভেরিয়েবল নাম্বার অ্যাসাইনেবল না, অর্থাৎ এটার ভিতরে আমি কোনো কিছু অ্যাড করতে পারবো না। ওটার ভিতরে আমি ইনিশিয়াল যা করব তাই থাকবে সারা জীবন। ওকে, তাহলে এটা যেহেতু আমরা পারতেছি না, একটু ট্রাই করে দেখি। হ্যাঁ ঠিক আছে, এটা কংক্রিট হয়ে গেছে। ও এখানে কংক্রিট করে দিছে আমাদের। সেক্ষেত্রে আমরা যদি এখানে কংক্রিট দিই, যাই হোক, আমরা এখানে এটার মাধ্যমে বুঝতে পারলাম যে অ্যাসাইন করা যাবে না, অ্যাটলিস্ট এটা তো বুঝতে পারলাম যে এই যে এখন কিন্তু অ্যাসাইন করা যাচ্ছে। আমি যখন এটা ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করছি, তখন কিন্তু সে এরর দেখাচ্ছে আমাকে, বলতেছে যে এটার ভিতরে কোনো কিছু তুমি অ্যাড করতে পারবা না, বা এটা অ্যাসাইনেবল না। নতুন কোনো ভেরিয়েবলে এই দেখেন এখন আবার
ঠিক আছে, তাই তো? আবার প্লাস, এখন যদি প্লাস দিই প্লাস 5, যদি আমরা সেভ করি, এখন আবার করা যাচ্ছে, বুঝা গেছে? কিন্তু আমরা প্লাস প্লাস করলে ওই যে মেথড যেগুলো, এটা অ্যাসাইনেবল না, এটাকে বলা হয় ফাইনাল ফাইনাল ভেরিয়েবল। সেই জন্য যে এটা ফাইনাল ভেরিয়েবল, এটা একবারই অ্যাসাইন যোগ্য, এটা থেকে অ্যাসাইন করা যাবে না, দ্বিতীয়বার অ্যাসাইন করা যাবে না, বুঝে গেছে? তো ফাইনাল ভেরিয়েবলটা আমরা মূলত কোথায় কোথায় ইউজ করতে পারি, এরকম ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে, মেথড ডিক্লারেশনের ক্ষেত্রে, ক্লাস ডিক্লারেশনের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে আমরা ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করতে পারি। এবং ফাইনাল যখন ইউজ করব তখন আমাদের কিছু রেস্ট্রিকশন চলে আসে, যে ওই ওই ভেরিয়েবলগুলো বা ওই মেথডগুলো আমরা একবারই করতে পারবো, বা ভেরিয়েবলের ক্ষেত্রে একবারই ইনিশিয়াল করতে পারবো, দ্বিতীয়বার ইনিশিয়াল করতে পারবো না। ওকে, তো এটা হচ্ছে মূলত ফাইনালের কাজ। তো ফাইনাল আরো কয়েকটা জায়গায় ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সুইচ কেসের ক্ষেত্রে আমরা আহ, যেটাকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট, আমরা জাভাতে পড়েছি। কন্ট্রোল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা ফাইনাল কিওয়ার্ড ইউজ করি অনেক সময়, যেমন সুইচ কেসের ক্ষেত্রে, বা সুইচ কেসের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করা হয়। The final keyword can be applied with the variables. A final variable that have no value, it is callable blank final variable or uninitialized final variable. It can be initialized the constructor only. এই ফাইনাল ভেরিয়েবলটা শুধু কনস্ট্রাক্টরের মাধ্যমে কি করা যায়, ইনিশিয়াল করা যায়, আদারওয়াইজ আপনি অন্যভাবে ইনিশিয়াল করতে পারবেন না, অন্য কোনোভাবে কি করতে পারবেন না, ইনিশিয়াল করতে পারবেন না কনস্ট্রাক্টর ছাড়া। যদি ফাইনাল কোনো ভেরিয়েবল ইনিশিয়াল করতে হয় তাহলে সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের ভিতরে ইনিশিয়াল করতে হবে, যেমন আমরা যেটা করেছি সেটা হচ্ছে কনস্ট্রাক্টরের ভিতরেই ইনিশিয়াল করেছি। এটা বাদ দিয়ে দিই, আমরা এই ফাইনাল ভেরিয়েবলটা কিন্তু কিসের ভিতরে ইনিশিয়াল করেছি, কনস্ট্রাক্টরের ভিতরেই ইনিশিয়াল করেছি। আমরা কনস্ট্রাক্টরের বাইরে কখনোই ফাইনাল ভেরিয়েবল ইনিশিয়াল করতে পারবো না। এর একমাত্র ওয়ে হচ্ছে কনস্ট্রাক্টরের ভিতরে আপনাকে সবসময় ইনিশিয়াল করতে হবে। তাহলে সেক্ষেত্রে the blank final variable can be static also, এটা স্ট্যাটিকও হয়ে যায়, which will be initialized in the static block, static ব্লকের ভিতরে ইনিশিয়াল করা হয়ে যায়। we will have detailed learning this list। আচ্ছা, ফার্স্ট আমরা ফাইনাল কিওয়ার্ড সম্পর্কে আরো এখানে লেখছি যে আমরা ফাইনাল কিওয়ার্ড সম্পর্কে পরে জানতে পারবো। যাই হোক, আমরা যেটা বুঝলাম, আমরা যা বুঝলাম সেটা হচ্ছে যে ফাইনাল কিওয়ার্ডটা হচ্ছে মূলত একবারই ইউজ করা যায়, একবারই ইনিশিয়াল ইউজ করা যায়, এবং সেটা ইনিশিয়াল করার একটা মেথড, সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর ভিতরে থেকে সবসময় ইনিশিয়াল করতে হবে, এটা হচ্ছে মূল কাজ। আর ফাইনাল হিসেবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, মেথড ডিক্লেয়ার করতে পারি, ক্লাস ডিক্লেয়ার করতে পারি। ওকে, তো এইটুকু হচ্ছে আমরা জানলাম। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। তো আপনাদের কোনো কোশ্চেন আছে কারো যে এই ব্যাপারে, আমরা আজকে যা পড়েছি, আমরা আজকে পড়েছি হচ্ছে পলিমরফিজম ইন জাভা, রান টাইম পলিমরফিজম ইন জাভা, মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং, সুপার কিওয়ার্ড সম্পর্কে জানলাম, ফাইনাল কিওয়ার্ড সম্পর্কে জানলাম। তো আচ্ছা, ঠিক আছে। তো ফাইনাল কিওয়ার্ড যেটা, সেটা হচ্ছে ফাইনাল মূলত এটা একটা ব্ল্যাঙ্ক টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। ফাইনাল ভেরিয়েবলের ক্ষেত্রে ফাইনাল মেথড একবারই ইনিশিয়ালাইজ করা যায়, ফাইনাল ক্লাসও তৈরি করা যায়। আমরা চাইলে ফাইনাল ক্লাস তৈরি করতে পারি, ফাইনাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ফাইনাল মেথড ডিক্লেয়ার করতে পারি। এটা হচ্ছে প্রথম কথা। আর এগুলো ডিক্লেয়ার করার উপকারিতা কি, উপকারিতা হচ্ছে আহ, যে যখন কোনো ভেরিয়েবল আমরা, আমাদের প্রয়োজন হবে যে কোনো ভেরিয়েবলের মান আমরা চেঞ্জ করব না এবং সেটা আজীবন একই রকম থেকে যাবে, তখন সেক্ষেত্রে আমরা ওই ভেরিয়েবলকে ফাইনালাইজ করে দেব, এবং মেথডকেও, ওই মেথড আমরা যখন একটা মেথডকে ফাইনাল করব তখন ওই মেথডটার ভিতরে আমরা চেঞ্জ করতে পারবো না, বা ইনিশিয়াল করতে পারবো না অন্য অন্য কোথাও। তারপর হচ্ছে ফাইনাল ক্লাসও হচ্ছে একটা স্ট্যাটিক ক্লাস। এই স্ট্যাটিক ক্লাসের ভিতরে
আমরা অন্য কোথাও অন্য একটা স্ট্যাটিক ক্লাসেই কল করতে হবে। তো এ হচ্ছে মূলত ফাইনালের আলোচনা। আর হচ্ছে ফাইনাল একবারই মূলত ইনিশিয়াল হয়। ফাইনাল ভেরিয়েবল যদি ইনিশিয়াল করতে চাই তাহলে সেক্ষেত্রে সেটা কনস্ট্রাক্টরের ভিতরে ইনিশিয়াল করতে হবে বাধ্যতামূলক। তো এই হচ্ছে ফাইনালের মোটামুটি করা কথাবার্তা। আহ, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এই ক্লাসটা হচ্ছে আমরা আজকে এখানেই শেষ করব।